This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. শুরু করছি বাংলা জানতে চাই সঙ্গে লাইভ ঋতব্রত। আজকে অনুষ্ঠানের শুরুতে কিছু কথা বলে রাখা ভালো। বাংলায় আজকে এমন একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, বিশেষ করে স্যালাইন এবং তজ্জনিত কারণে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, তাতে আজকে রাজ্য সরকারের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অবশ্যই তার সরকার আজকে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। 12 জন চিকিৎসক তাদের সাসপেন্ড করা হয়েছে, সিআইডি তদন্তে নেমেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খবরটা, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যারা রোগীদের বিশেষ করে এইভাবে মর্মান্তিক পরিণতির দিকে নিয়ে যাবেন বা যাদের দায়িত্ব রয়েছে, তারা যদি দায়িত্ব পালন না করে, সেক্ষেত্রে সরকার তার রাজধর্ম পালন করেছে। কিন্তু এই পুরো বিষয়টা এখানেই হয়তো শেষ হয়ে যেত, হচ্ছে না। তার কারণ ডাক্তাররা তারা সরকারি হাসপাতাল ছেড়ে বিভিন্ন নার্সিং হোম বিভিন্ন জায়গায় বসেন। এতদিন কি করছিল সরকার? আমি শুধু এই সরকারের কথা বলবো না, আগের জনদরদি সরকার, কোট আনকোট জনদরদি, তারাও তো জানতেন। আপনারা জানতেন না এতদিন ধরে যে ডাক্তাররা এই সমস্ত ঘটনা ঘটাচ্ছে? আপনারা জানেন না ইউনিভার্সিটি, কলেজ, স্কুলের শিক্ষক শিক্ষিকারা ক্লাস টাইমে তারা বাড়ি থেকে বেরিয়ে গিয়ে বা অফ পিরিয়ডে গিয়ে তারা টিউশন করান? আপনারা জানতেন না যে বাঘাযতীন থেকে শুরু করে ইকবালপুর থেকে শুরু করে গার্ডেন রিজ বিস্তীর্ণ অংশে আরও ফ্ল্যাট যখন তখন খসে পড়তে পারে, ধসে পড়তে পারে? আসলে এগুলো সবাই আমরা সব জানি, কিন্তু সব কিছু আমরা চেপে যাচ্ছি, চুপ করে যাচ্ছি। কেন? তার পেছনে কি রয়েছে? আসলে মানুষ পছন্দ করে ড্রামা, যাকে বলে হাই মেলোড্রামা। যে কোনো জায়গায় যে কোনো সরকার এই ধরনের ঘটনা ঘটলে একই কাজ করে। আসলে কোথাও মানুষের প্রতি দায়বদ্ধতা সবার কমছে। আর সেই জন্য বাংলা জানতে চাই সঙ্গে লাইভ ঋতব্রততে আজকে আমরা বিশেষ কয়েকটি বিষয়ে আলোচনা করব, এবং স্যালাইন এবং তজ্জনিত কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে স্যালাইন কাণ্ডে প্রসূতির মৃত্যু কাঠগোড়াতে তাহলে শুধু চিকিৎসকরাই ভুল করেছেন? প্রশ্ন 2 অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ সরানো হলো স্বাস্থ্য দপ্তরের বিশেষ সচিবকে। রাজনৈতিক কারণেই কি সরে যেতে হলো আধিকারিককে? শুধুমাত্র রাজনৈতিক কারণে? প্রশ্ন 3 আরজিকর থেকে স্যালাইন কাণ্ড, কোন বিশেষ কারণে বারবার বেঁচে যাচ্ছেন স্বাস্থ্য অধিকর্তা? কই কেউ তো তাকে কখনো কোনো প্রশ্ন করছে না, স্বাস্থ্য অধিকর্তা বেঁচে যাচ্ছেন কেন? বাংলার রাজনীতিতে নতুন রাজনৈতিক সমীকরণের সূত্রপাত হতে চলেছে। কি সেই সূত্রপাত? চমকে উঠবেন শুনলে। আপনাদের বারবার বলি, চোখের সামনে যেটা দেখছেন সবসময় সেটাই সত্যি ভাববেন না। তার অন্তরালে এমন কিছু ঘটনা আছে যে ঘটনা আপনাকে চমকে দেবে। চমকে দিলেও পরবর্তীকালে আপনারা জানবেন যে শাক দিয়ে যেমন মাছ ঢাকা যায় না, সেই সত্য বেরিয়ে পড়ে। যেমন ধরুন, কে ভাবতে পেরেছিল? একটু খুব মন দিয়ে শুনবেন। সেটা আপনাদের বিষয়, করতেই পারেন, কিন্তু উপরতলা থেকে যেটা হয়েছে তার বিচার চাই। আমাদের খুব পরিষ্কার বক্তব্য যে এখানে প্রকিউরমেন্ট এবং টেন্ডারে অ্যানামেলি হয়েছে। এই যে কন্ট্রাক্টর বা সাপ্লায়ার 22 সালে টেন্ডার শেষ হওয়ার পরেও তাকে এক্সটেনশন দিয়েছেন আপনারা, রিটেন্ডার না করে। আমরা চাই এটা মানি লন্ডারিং এর কেস, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে আপনি হ্যান্ডওভার করুন। সেকেন্ড থিং হচ্ছে ডাইরেক্টর অফ ড্রাগ কন্ট্রোলার, তার ইন্টারভেনশন আমরা চাই। তারা যাতে এই ব্যাপারে ইম্পার্সিয়ালি দেখেন, এটা অ্যালিগেশন। তাই সরকারের এককভাবে রাজ্য সরকার বা তার স্বাস্থ্য দপ্তরের তদন্তে আমরা নিরপেক্ষতা থাকবে না বলে দাবি করি। এক্ষেত্রে যেহেতু স্বাস্থ্য যৌথ দায়িত্বে, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, ইভেন সরকার চাইলে কোর্ট থেকে সিটিং বিচারপতি নিতে পারে।
কোর্ট থেকে অফিসার নিতে পারে, এবং যদি সিআইডিও থাকে সিবিআই কে রাখা হোক, করে স্টেট গভর্নমেন্টই একটা সিট বানিয়ে নিরপেক্ষ তদন্ত করার ব্যবস্থা করুক, এবং নিচ থেকে উপর পর্যন্ত পানিশমেন্ট দেওয়ার ব্যবস্থা করুক। তিনজন যে সিরিয়াস পেশেন্ট আছে তাদের সম্পর্কে আমাদের আপনি রিপ্লাই দেবেন যে ওই তিনজন প্রসূতি মা কেমন আছে, বাজারে প্রচার তাদের কিডনি নষ্ট হয়েছে, এ ব্যাপারে আপনার কাছে যদি লেটেস্ট কোনো মেডিকেল বুলেটিন থাকেন আপনি আমাদের জানাবেন। ফাইনালি আপিল এবং 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে দুটো বাচ্চার ভবিষ্যতের জন্য, এবং ওই বাচ্চারাও এখনো মেদিনীপুরে এসএনসিইউতে আছে, ওই বাচ্চারাও কেমন আছে আমরা তো এটা জানতে চাই। এবং সাথে সাথে যে প্রসূতি মা মারা গেছে তার স্বামীকে 4th শ্রেণীর স্থায়ী রাজ্য সরকারের কাজ দিতে হবে, যাতে তার দুটো বাচ্চা যারা আপনাদের জন্য তার মা হারা হলেন তাদের ভবিষ্যৎ সুরক্ষিত হয়, তার গ্যারান্টি আপনাকে দিতে হবে, দায়িত্ব নিতে হবে। এটা আপনার মাধ্যমে স্বাস্থ্য সচিব, মুখ্য সচিব, স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছে প্রিন্সিপাল অপোজিশন ভারতীয় জনতা পার্টি, লিডার অফ অপোজিশন এবং 15 লেভেলে আমাদের বক্তব্য। যদি অ্যাসেম্বলি খোলা থাকতো আপনার কাছে আমরা আসতাম না, অন দা ফ্লোর অফ দ্য অ্যাসেম্বলি আমরা এই বিষয়ে আমাদের বক্তব্য রাখতাম। যেহেতু এখন অ্যাসেম্বলি বন্ধ আছে সেই কারণে আমরা বাধ্য হয়েছি আপনাদের কাছে আসতে, কিন্তু আমরা মনে করি আপনারাই অভিযুক্ত, আপনাদের জন্যই প্রসূতি মা মারা গেছে। কত জনের যে গত 3 সপ্তাহে ক্ষতি হয়েছে 13 ডিসেম্বর থেকে অদ্যাবধি এই স্যালাইন গায়ে নিয়ে, এর ভবিষ্যতে কি হবে, কত জনের যে কিডনি নষ্ট হবে, তখন আউট অফ সাইট আউট অফ মাইন্ড হবে। যারা 13 ডিসেম্বরের পরে এই স্যালাইন নিয়েছে তার তালিকা প্রকাশ করতে হবে, তাদের সুচিকিৎসার দায়িত্ব গ্যারান্টি রাজ্য সরকারকে নিতে হবে, এবং 3 দিনের মধ্যে যারা এই ভেজাল স্যালাইন নিয়েছে 13 ডিসেম্বরের পরে, আপনার সরকারি হসপিটালে, প্রাইভেটের কথা বলবো না, তার তালিকা আপনাকে পাবলিকলি প্রকাশ করতে হবে, অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে, যাতে তাদের ভবিষ্যতে 6 মাস পরে যখন কিডনি নষ্ট হবে, ড্যামেজ হবে, তাদেরকে আপনারা নরমালি বলে দেবেন তোমার ক্রিয়েটিনিন বেশি, সুগার বেশি হয়েছে, হবে না। ডিউ টু দিস malpractices they are seriously affected by the state government. আপনারা দেখলেন বিরোধী দলনেতা, মাননীয় বিরোধী দলনেতা তিনি বিশেষ সচিবকে কি বলছেন, অর্থাৎ স্বাস্থ্য দপ্তরের বিশেষ সচিবকে। এবার এক ছিল গতকালের ঘটনা, আজকের ঘটনা একটু দেখে নিই। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি পদক্ষেপ নিলেন। স্যালাইন বিতর্ককে পাশ কাটিয়ে প্রসূতি মৃত্যুর ঘটনায় কার্যত কাঠগড়ায় তোলা হলো চিকিৎসকদেরই। আরো সহজ করে বললে জুনিয়র চিকিৎসকদের কথাই বলা হলো। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যাদের হাতে নির্ধারিত হয় মানুষের ভাগ্য, যাদের হাতে জন্ম হয় সন্তানের, তারা যদি দায়িত্ব পালন করতেন তাহলে এ ধরনের ঘটনা ঘটতো না। যাদের হাতে সন্তানের জন্ম হয়, যারা সেদিন ওখানে দায়িত্বে ছিলেন মেদিনীপুরে, তারা কিন্তু তাদের দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতেন তাহলে কিন্তু এই মাকে বাঁচানো যেত, সন্তানকেও বাঁচানো যেত। এই যে স্যালাইনের কথা আপনারা বলছেন, অনেক স্টেটে এখনো চলছে, খোঁজ নিন, তারা কিন্তু এটা ব্যবহার করছে। এর মধ্যে অন্য কোনো কাহিনী থাকতে পারে, আমি এর মধ্যে যাব না, আমরা বন্ধ করে দিয়েছি। মেদিনীপুর মেডিকেল কলেজের ঘটনায় সাসপেন্ড করা হয় 12 জন চিকিৎসককে। সেই তালিকায় 2 জন ছাড়া বাকি সবাই জুনিয়র চিকিৎসক। ডক্টর সৌমেন দাস RMO, দিলীপ কুমার পাল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, হিমাদ্রি নায়েক, মোহাম্মদ আলাউদ্দিন, জয়ন্ত কুমার রাউত MSVP, পল্লবী ব্যানার্জি, মৌমিতা মণ্ডল PGT, ভাগ্যশ্রী কুণ্ডু, সুশান্ত মণ্ডল PGT, পূজা সাহা PGT, মনীশ কুমার PGT, জাগৃতি ঘোষ PGT। ভাগ্যশ্রী কুণ্ডু PGT স্টুডেন্ট, 3rd ইয়ারের। 9 নম্বর ডক্টর সুশান্ত মণ্ডল, 1st ইয়ার PGT। 10 নম্বর ডক্টর পূজা সাহা, 1st ইয়ার PGT।
11 নম্বর ডক্টর মনীশ কুমার, ফার্স্ট ইয়ার পিজিটি অ্যানেস্থেসিয়া। 12 নম্বর ডক্টর জাগৃতি ঘোষ, সেকেন্ড ইয়ার পিজিটি অ্যানেস্থেসিয়া, মিদনাপুর মেডিকেল কলেজ। এই 12 জনকে সাসপেন্ড করে দেওয়া হলো। ঘটনার পুরো দায়ী যে জুনিয়র চিকিৎসকদের তা আরও বেশি স্পষ্ট করেন মুখ্য সচিব মনোজ পন্ত। তিনি বলেন, এটা দুর্ভাগ্যজনক ঘটনা। যদি সিনিয়র চিকিৎসকরা থাকতেন তাহলে এই ধরনের ঘটনা ঘটতই না। যখন সার্জারি হচ্ছিল তখন ডে টু ডে ক্লিনিং ও স্টেরিলাইজেশন যেটা করার প্রয়োজন ওটাও করা হয়নি, এবং ওটি গাউন্স যখন কেউ বাইরে যায় ভিতরে যায় তখন চেঞ্জ করতে হয় যাতে ইনফেকশন না হতে, এটাও ফলো করা হয়নি, এই প্রোটোকলও ঠিক মতো মানা হয়নি। সিসি ক্যামেরা যেহেতু আমাদের করিডোর অবধি থাকে, তাহলে ভিতরের মুভমেন্ট কি হচ্ছে এটা আমরা জানতে পারছি না। তো প্রাথমিকভাবে যে তদন্তে দুটোই তদন্তে যেটা বেরিয়ে এসেছে, ইটস এ ভেরি শকিং আনফরচুনেট ইনসিডেন্ট, যেটাকে অ্যাভয়েড করা যেত যদি আমরা যে টিম ওখানে কাজ করেছে ঠিক মতো যদি কাজ করতো। এর আগে প্রসূতি মৃত্যুর ঘটনায় প্রাথমিক তদন্তে উঠে এসেছিল মানব ত্রুটি ও রাসায়নিক ত্রুটির কথা। তবে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর কথা স্পষ্ট হয়ে গেল, প্রসূতি মৃত্যুর ঘটনায় নেই কোনো কেমিক্যাল এরর। ঘটনার জন্য দায়ী চিকিৎসকদের গাফিলতি। ক্যামেরায় পার্থ চক্রবর্তীর সঙ্গে সঞ্জু সুরের রিপোর্ট, আর+ নিউজ। আজকে আমাদের আলোচনায় অনেকগুলো প্রসঙ্গ উঠে আসবে। আমি প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, এবং আমি কৃষ্ণেন্দু আমার সঙ্গে যিনি সহকর্মী আছে এবং পিসিআরকে বলবো যে আজকে 4 জনের আসন অতিথিদের একবার দেখাতে। তার কারণ এই 4 জনের আসন রয়েছে, 2 জন আছেন। সত্যজিৎ ব্যানার্জি, প্রাক্তন ডিসি কলকাতা পুলিশ, তিনি রয়েছেন, এবং দীপ্তাশ্ব যশ, ভারতীয় জনতা পার্টির মুখপাত্র, তরুণ নেতা, তিনি রয়েছেন। আর 2টি যে খালি অংশ দেখছেন, এই খালি অংশে আমরা ডেকেছিলাম ডাক্তারদের পক্ষ থেকে একজনকে, অর্থাৎ জুনিয়র বা সিনিয়র ডক্টর কেউ একজন থাকবেন, ডাক্তারদের কথা বলবেন। তারা আসেননি। তারা আমাকে বলেছেন, জানিয়েছেন যে এখনও নাকি মিটিং চলছে, জিবি নয়, মিটিং চলছে। আমরা আগে দেখেছিলাম আরজি করের সময় ঘন্টার পর ঘন্টা জিবি চলে, এখন মিটিং চলছে। অর্থাৎ কীভাবে এবার এগোবেন তারা ঠিক করছেন, এই মুহূর্তে মুখ খুলতে নারাজ। এবং আমি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, তাদের জন্যও আমরা বলেছিলাম, তারাও আজকে আসেননি। সুতরাং আপনারা দোষারোপ করবেন না ডাক্তার এবং শাসক, এদের সম্পর্কে যে বক্তব্য থাকবে তা কোনোভাবেই, আমি অনেক প্রশ্ন তুলব, তা কোনোভাবেই তাদের অনুপস্থিতিতে আমি কটাক্ষ করছি এমনটা নয়। আমি এবার পুরোপুরি আলোচনায় চলে যাব। আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ 2টি দিক আছে। এক হচ্ছে রাজধর্ম পালন, তার কারণ সরকার, রাজ্যের সরকার, দেশের সরকার, তার দায়বদ্ধতা রয়েছে তাদের যে মানুষ, জনগণ যাদের জিতিয়ে এনেছেন বা যারা গণতান্ত্রিক অবস্থায় অংশগ্রহণ করেছেন, অর্থাৎ এই দেশে, এই রাজ্যের মানুষকে রক্ষা করার। এমনকি যদি নির্বাচনে তাকে সমর্থন নাও করে, তা সত্ত্বেও সে এই রাজ্যের নাগরিক, দেশের নাগরিক। প্রশ্নটা উঠছে যে ডাক্তারদের স্যালাইন কাণ্ডে প্রসূতির মৃত্যু চিকিৎসকদের কাঠগড়ায় নিয়ে আসা হলো কেন, এবং যে স্বাস্থ্য দপ্তরের বিশেষ সচিবকে সরিয়ে দেওয়া হলো, যিনি প্রিন্সিপাল সেক্রেটারি, তাকে কিন্তু কেউ স্পর্শ করার ক্ষমতা দেখায়নি। এবং আশ্চর্যজনকভাবে মূল বিরোধী দল এই নিয়ে কিন্তু কোনোদিনও রাস্তায় নামেনি বা আজও নামেনি। কাঠগড়ায় দাঁড় করানো হলো স্বাস্থ্য দপ্তরের বিশেষ সচিবকে, যেহেতু তিনি পদমর্যাদায় প্রিন্সিপাল সেক্রেটারির নিচে রয়েছেন। অর্থাৎ কোথাও কি তাহলে রাজনৈতিক বলি হতে হলো? এক। দ্বিতীয়ত, আমরা দেখলাম শুভেন্দু অধিকারী, তিনি বিরোধী দলনেতা হিসেবে তিনি গতকালই গিয়েছিলেন এবং বিশেষ স্বাস্থ্য সচিবকে প্রশ্ন করেছেন, এবং তারপরেই আজকে তাকে সরিয়ে দেওয়া হলো, অপসারণ হলো। কি কারণে হতে পারে? 2টি কারণ হতে পারে। এক, সত্যি তিনি দোষী, সত্যি তার দোষ রয়েছে, যে কারণে বিরোধী দল ও নেতা তিনিও তাকে দোষারোপ করেছেন এবং সরকার সেটা মেনে নিয়েছে। এ ধরনের ঘটনা কদাচিৎ আমাদের দেশে ঘটে, সুইডেন বা সুইজারল্যান্ডে বা যেসব দেশে বলা হয় গণতান্ত্রিক প্রক্রিয়া অত্যন্ত স্পষ্টভাবে তারা উচ্চারণ করে প্রতিটি পদে পদে, সেখানে হয়। আমাদের দেশে এরকম হলে ব্যতিক্রমী। আরও একটি কারণ থাকতে পারে, বিরোধী দলনেতা গিয়েছেন, একজন রাজ্য সরকারি কর্মচারী হতে পারেন, তিনি স্বাস্থ্য দপ্তরের অন্যতম বিশেষ সচিব, কিন্তু এ রাজ্যে তাকে চা খাওয়ানো হয়েছে বিরোধী দলনেতাকে এবং তার লোককে।
এই ধরনের ঘটনা আমাদের রাজ্যে সাধারণত কোনো সচিবই বা কোনো কেউই দেখান না। সর্বনাশ করেছেন ক্যামেরা, সাংবাদিকদের ক্যামেরায় সেটা ধরা পড়েছে। কিন্তু যেটা প্রকৃত অর্থে যে কথাটা স্পষ্টভাবে বলা উচিত, এর রাজ্যে প্রহসন চলছে। যে রাজনৈতিক দলগুলো রয়েছে, শাসক এবং বিরোধী, কেউ আসলে একেবারে মূলে যাচ্ছে না। আজকে কোনো মিছিল বেরিয়েছেন? আমার জানা নেই, আপনাদের জানা থাকলে বলবেন যে কেন এই সিদ্ধান্তে আরও বড় বড় কেষ্টবিষ্টুদের ধরা হলো না, কেন এই তদন্তে আনা হলো না যারা স্যালাইন দিয়েছে বা যারা এই ধরনের ঘটনায় জড়িয়ে রয়েছে সেই সমস্ত ব্যক্তি বা ব্যক্তিবর্গ, তারা কারা, কোন কোন প্রভাবশালীদের সঙ্গে তাদের ব্যাংক ট্রানজ্যাকশন আছে, অর্থাৎ ব্যাংকে টাকা লেনদেন হয়েছে, কাদের লোক এরা। এটা কি ভাবতে হবে, এটাই কি বুঝতে হবে যে জুনিয়র ডাক্তাররা তারা বাজার থেকে কিনে এনে স্যালাইন দিয়েছেন? এই প্রশ্নগুলো রয়েছে। আমি প্রথমে দীপ্তাশ্ব যশের কাছে চলে যাব, ভারতীয় জনতা পার্টির মুখপাত্র। কি মনে হচ্ছে যেভাবে রাজ্য সরকার একের পর এক রাজধর্ম পালন করছে, অন্যদিকে বিরোধী দল, আমি দেখতে পাচ্ছি অনেকেই বলছেন যে ক্রমশ বিরোধী দল 2018, 19, 21, 24 আস্তে আস্তে বিরোধী দল ম্রিয়মাণ হয়ে পড়েছে বাংলায়। অন্যান্য রাজনৈতিক দলগুলো বিরোধিতাতে 100তে 0 পেয়েছিল বলে মানুষ কান ধরে তাদের বিধানসভা থেকে বার করে দিয়েছে। স্বাধীনতার পর একটাও কমিউনিস্ট আজকে পশ্চিমবাংলার বিধানসভায় নেই, এবং কংগ্রেসের একজনকে নিয়ে এসেছিল, সেও দল পাল্টেছে, কারণ তার অনেক কিছু কীর্তি রয়েছে। এই রাজ্যের শাসকের চোখে চোখ তুলে লড়াই করার ক্ষমতা তার ব্যক্তিগতভাবে নেই। আমার বক্তব্য হচ্ছে বিরোধী দলের, আমি অন্য দুটি দলের কথা ছেড়েই দিলাম, তারা 100তে 0 পেয়ে বসে আছে। তারা সামাজিক মাধ্যমে সরব, কিন্তু রাস্তায় তারা সরব নন। কিন্তু ভারতীয় জনতা পার্টি মূল বিরোধী দল হয়েও এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে কেন? কেন গোটা রাজ্য জুড়ে গণ আন্দোলন হচ্ছে না? কেন প্রত্যেকটা ব্লকে গণ আন্দোলন হচ্ছে না? কিসের জন্য? না, প্রথম কথা, আপনি যদি বলেন রাজ্য সরকার নাকি রাজধর্ম পালন করছে, যদি এটা রাজধর্ম পালনের নমুনা হয় তাহলে বোধহয়, আমি পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট নয়, আমি ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট, কিন্তু যেটুকুনি আমার পড়াশোনা আছে তাতে বোধহয় রাজধর্মের সংজ্ঞাটা আবার নতুন করে লিখতে হবে, এটা যদি রাজধর্মের নমুনা হয়। দ্বিতীয় কথা হচ্ছে যে একটা ঘটনা ঘটলো, উনি বলছেন অন্য অনেক রাজ্যে চালু আছে। উনি কি জানেন না যে কর্ণাটকে এটা মার্চ মাসেই বন্ধ করা হয়েছে, এবং ওনার সরকারের পুলিশ নভেম্বর মাসে এই কোম্পানির ফ্যাক্টরিতে ছাপা মেরেছে, রেড করেছে। তারপরে উনি একটা অর্ডার বার করেছেন ওনার সরকারের স্বাস্থ্য দপ্তর, ওনার দপ্তর, উনি স্বাস্থ্যমন্ত্রী, যে প্রোডাকশন বন্ধ করার জন্য। সেই অর্ডারের কি হয়েছে কেউ জানে না, কিন্তু তারপরে সেই ওষুধগুলো কি করে হসপিটালে রয়ে গেল, তার উত্তর কে দেবে? স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ওনার কোনো দায় নেই সেখানে। আজকে আপনি ডেকেছেন, তারা আসেননি, কারণ তারা স্বাভাবিক অনেক প্রশ্নের উত্তর দিতে পারবেন না। আপনি ভাবুন, আজকে ডাক্তারদের নামে দোষারোপ করা হচ্ছে, এতে ডাক্তারদেরও দোষ আছে। আমরা বহু ক্ষেত্রে দেখেছি সরকারি হসপিটালের ডাক্তারদের যেভাবে সংবেদনশীলতার সাথে রুগীদের সাথে ব্যবহার করা দরকার, অনেক ক্ষেত্রেই সেটা হয় না। আমি জেনারেলাইজ করছি না, অনেক ডাক্তার আছেন যারা, যেমন শ্যামাপদ গড়াইয়ের মতো একজন ডাক্তার ছিলেন, তাকে উনি রাজ্য ছাড়া করে ছেড়েছেন, তাড়িয়ে ছেড়েছেন। ওনার কাছে তো আবার বিখ্যাত চিকিৎসক, ওনার কাছে তো আবার সেই ডাক্তারদের দাম বেশি যে ডাক্তাররা ওনার না ভাঙা পায়ে প্লাস্টার করে দেবে। আমি ব্যক্তিগত আক্রমণ করছি না, যে ডাক্তাররা SSKM এ কাকুরখালি প্রেগনেন্সি টেস্টটা করাতে বাকি রাখবেন, সেই রকম ডাক্তারদের ওনার কাছে দাম বেশি। আবার ডাক্তারদের আজকে এই যে পরিস্থিতি, আজকে যে ওনারা জনবিচ্ছিন্ন হয়ে গেছেন, এবং এই ঘটনায় পরিষ্কারভাবে আপনাদের মানুষজনকে ঢুকতে দেননি আরজি করে? না, আমাদের মানুষকে ঢুকতে দেওয়ার কথা নয়। ওই জায়গায় রাজনীতির নামে আপনি যখন নকশাল অসীম চট্টোপাধ্যায়কে ডেকে আনেন, তখন এমনিই জনবিচ্ছিন্ন হয়ে যাবেন। এবং একইভাবে আরজি করা আন্দোলন, যেটা একটা জন আন্দোলন, গণ আন্দোলন আপনি যার কথা বলছিলেন, সেই গণ আন্দোলনের রূপ নিচ্ছিল, সেই আন্দোলন স্তিমিত হয়ে যায়, যাই সেটা আলাদা বিষয়। আজকে আপনি বলছেন, দেখুন, আপনি মানে আপনার যে প্রথমে যে আপনি প্রতিবেদন দেখালেন এবং তারপরে যে প্রশ্ন করলেন, দুটো কন্ট্রাডিক্টরি হয়ে গেল। আপনি বললেন বিজেপি কেন নেই আন্দোলনে,
অথচ আপনি দেখাচ্ছেন দেখুন যে শুভেন্দু অধিকারী তিনি বিরোধী দলনেতা, তিনি চাইলেই পারতেন নিজের ক্ষমতা খুব বলে সুন্দর বলেছেন। বিশেষ সচিবকে ডেকে পাঠান, খুব সুন্দর কিন্তু বলেছেন। তিনি নিজে স্বাস্থ্য দপ্তরে গেছেন এবং 1000 সমস্ত এমএলএদের খুব নিয়ে সুন্দর গেছেন। বলেছেন। আসলে এবার- কি জানেন তো, না, এই এবার আমি একই শেষ ভুল না, করে দিই আমি একটু। এখানে না, বলি ঋতুব্রত না, বাবু, আমি একটু শেষ করে আমার দিই। কন্ট্রাডিকশনের উত্তরটা তো আমাকে দিতে হবে। না, আমি দেখুন, শেষ করে দিই। একই কথা ভেবেছিলেন বাম নেতারা, তারা নবান্নে গিয়ে ফিশ ফ্রাই খেয়ে প্রতিবাদ করতে গিয়ে তারা হ্যাঁ, এখন কিন্তু আমরা তো- এই মুহূর্তে দাঁড়িয়ে বিধানসভায় কিন্তু শূন্য না। এই যে আপনার মানে এটা একটু বুঝতে হবে। আমি বলবো আপনারা 2009 থেকে 2011 পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী হিসেবে কি করেছিল সেটা একটু বুঝতে হবে। হ্যাঁ, আবার ব্যাপারটা আপনি হচ্ছে দেখে নিন। কোনো জায়গায় ডেপুটেশন দেওয়া আবার আপনি দেখে বা নিন। কোনো জায়গায় গিয়ে কথা বলা, সেখানেই কিন্তু 98 গণ আন্দোলন সালে নয়, তৃণমূল দল তৈরি এটা হয়েছিল। শুধুমাত্র একটা আনুষ্ঠানিক গণ আন্দোলন। মানে হচ্ছে সিঙ্গুর, নন্দীগ্রাম, তার আগে তেভাগা। গণ আন্দোলন মানে, আমি আপনার ভাষাতেই বলছি, গণ আন্দোলন মানে উত্তরপ্রদেশে যোগী আসার আগে ভারতীয় জনতা পার্টি যে ঘটনা গোটা উত্তরপ্রদেশে ঘটিয়েছে, সেই সর্বাত্মক চেহারা পশ্চিমবাংলায় বিরোধী দল হিসেবে গণ ভারতীয় আন্দোলন জনতা মানে পার্টি কোনটা জানেন? দেখাতে পারে। গণ আন্দোলন মানে কোনটা জানেন? গণ আন্দোলন মানে এটাও যখন মমতা ব্যানার্জিকে দীঘায় গিয়ে জগন্নাথ মন্দির খুলতে হয়, এটাও গণ আন্দোলনেরই ফল। যে মমতা ব্যানার্জি এক সময় প্রতি বছর হিজাব পরে ইফতার করতেন, তাকে গিয়ে জগন্নাথ মন্দির খুলতে, এটাও গণ আন্দোলন। না, আমি সেই আপনারা বিষয়ে যাব না, আমি আন্দোলনে- প্রসঙ্গান্তরে আন্দোলন যাব করতে না, পারছেন না। আমি প্রসঙ্গে থাকতে চাই যে আজকে বিরোধী দলের দায়িত্ব অবশ্যই আছে, আমরা সেই দায়িত্ব কোথায়? পালনে আন্দোলন কোথায়? আমরা কখনোই পিছপা নই। যদি মানে আপনি মনে করছেন যে বিরোধী দলের পক্ষ থেকে কিছু ফাঁক আছে, বা আমি বলবো আমাদের ইন্টেন্টে বা ইন্টেনশনে আমি কিছু বলছি না, আপনি ফাঁক BJP আছে, সমর্থকদের জিজ্ঞেস যদি করুন। আপনি এরকম মনে হয়, হ্যাঁ। আমি বলবো এটা একেবারেই ভুল ধারণা। বিজেপি না, কি করছে? কি আন্দোলন করছে? এই স্যালাইন নিয়ে কি আন্দোলন জায়গা হয়েছে? ছাড়বে না। বিরোধী আজকে এই দলনেতা, স্যালাইন বিরোধী নিয়ে দলনেতা আপনি তিনি- দেখুন তিনি আজকে তার কাজটা এখানে করেছেন। যেমন আপনাদের আন্দোলন কি- একটা বিষয়, তেমনি আজকে আপনি বলুন এই যে একটা এত বড় ঘটনা ঘটলো, একটা কোম্পানি তারা অলরেডি কর্ণাটকে ব্যান্ড হয়ে রয়েছে। আপনি যে কোনো ডাক্তারবাবুকে আপনি মানে খোঁজ করে না, যেতে সব পারবেন, মানলাম। কোনো আপনি যে কোনো মেডিকেল কোম্পানির আপনি দেখতে পারলেন রিপ্রেজেন্টেটিভ থাকে। আমি দাবি করে বলছি, আপনি খোঁজ নিয়ে নিন, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের কোনো রিপ্রেজেন্টেটিভকে কেউ কোনোদিন দেখেনি। আমার প্রশ্ন হচ্ছে, না, হঠাৎ এটা আপনি জেনে পশ্চিমবঙ্গ- রাখুন, না, না, যার উনি লোক দেখুন, ঠিক করা মমতা থাকে, ব্যানার্জি, না, মমতা যার ব্যানার্জি- সরকারের লোক ঠিক করা থাকে তাদের হ্যাঁ, এইরকম তাহলে ভাবে সরকারি লোক salesman রাখতে হয় না, না। না, এবার আমার প্রশ্ন হচ্ছে যে উনি একটা সার্টিফিকেট দিলেন, এই স্যালাইন অন্য এতেও আমি সব চলছে। পারলাম, আমি ওনার এই BJP কি সার্টিফিকেট আন্দোলনটা দিতে কে করছে? চেয়েছে ওনার ব্লক কাছে? স্তরে আন্দোলন আজকে আপনি হচ্ছে। একটা কথা বলুন, একটা ওষুধ কোম্পানির একটা ওষুধ নিয়ে একটা সমস্যা দেখা দিয়েছে, অভিযোগ উঠেছে, সেই কোম্পানির 3জন ডিরেক্টর, সেই 3জন ডিরেক্টরের নাম কেন শোনা যাচ্ছে না? তাহলে কি আমি ধরে নেবো যে এদের মাথার উপরেও নর্থ বেঙ্গল লবির হাত আছে? এবং কোথাও গিয়ে যদি এরকম হয় যে শ্যাম রাখি না ভাইপো রাখি, এবং এখানেও একটা গোষ্ঠীদ্বন্দ্ব আছে, এবং যার পরিণতিতে এই ঘটনা, তাহলে তার দায় কে নেবেন? কেন উনি নেবেন না? অবশ্যই, আজকে 5 অবশ্যই, লাখ আমি টাকা আসছি, দিয়ে উনি কি ওই আমি গরিব আসছি, মানুষগুলোর আমি মুখ আসছি। বন্ধ করতে কিন্তু চাইছেন? দীপ্তাশ্ব, আমার পরিষ্কার প্রশ্নের পরিষ্কার উত্তর চাই। ভারতীয় জনতা পার্টি ভারতীয় কি জনতা আন্দোলন পার্টির করছে? গণ আন্দোলনের আন্দোলনটা ইতিহাস কি আজকের করছে? নয়, ঋতুব্রত না, না, দা। আমি জানি অতীতের ইতিহাস আমাদের জানি। আন্দোলনের ইতিহাস অনেক পুরনো। শ্যামাপ্রসাদ বাবুর মতো একজন বিখ্যাত মানুষ, এবং পশ্চিমবাংলায় যে আন্দোলনগুলো ঘটেছে সব জেনেই বলছি। আমি এই স্যালাইন আন্দোলনে আমাদের আন্দোলনের আমি ঐতিহ্য- সাংবাদিক হিসেবে ভারতীয় জনতা পার্টিকে কি সেই ভূমিকায় দেখতে ঋতুব্রত দা, পাচ্ছি? আমাদের আন্দোলনের ঐতিহ্য ট্রাম পোড়ানোতে নয়, আমাদের আন্দোলনের ঐতিহ্য সমাজ বদলে, এবং তার জন্য এই আন্দোলনকে যে জায়গায় নিয়ে যেতে হয়, এবং শুধু এই একটা বিষয় তো নয়, নিয়োগ দুর্নীতি, কয়লা দুর্নীতি, মানে এটা তো কোনো চতুর্দিকে কারণ হতে দুর্নীতি। পারে না যে আপনাদের এই রাজ্যের পশ্চিমবাংলার নতুন সভাপতি কে হবে সেটা ঠিক না হলে গণ আন্দোলন বন্ধ থাকবে। দেখুন, সভাপতির সঙ্গে সভাপতি তো আছেন, সভাপতি নেই বিহীন তো দল নয় আমাদের, কাজে সেগুলো কোনো প্রশ্ন নয়। আন্দোলনকে যেখানে নিয়ে যেতে হওয়ার আমরা মানে নিয়ে কি যাব, আন্দোলন হচ্ছে এবং আমি জিজ্ঞেস আন্দোলন করছি, দীপ্তাশ্ব, আপনি কি আগামী আন্দোলন? দিনে মানে দেখতেই আজকে কি পাবেন আন্দোলন আন্দোলন হলো? ধাপে ধাপে না, কোন জায়গায় আজকে কি পৌঁছাচ্ছে। আন্দোলন হয়েছে? এবং এর আগে যখন আমাদের আন্দোলনের জেরে এমন জেরবার হয়েছিলেন যে ওনার কি যুবরাজ না সেনাপতি, তিনি বলেছিলেন কপাল লক্ষ্য করে গুলি মারো, মানে এতটাই আন্দোলনে ব্যতিব্যস্ত হয়ে পড়েছিলেন। তো আবার অবশ্যই দীপ্তাশ্ব, আমরা পাবেন। এই বিষয়ে আসবো। এটাও ঠিক কথা, অনেক ক্ষেত্রে ভাবাবেগ এমন কাজ করে, আন্দোলনের দরকার হয় না। অর্থাৎ মানুষের সামনে দাঁড়িয়ে মানুষের হয়ে লড়াই করার দরকার হয় না যদি ভাবাবেগ তীব্র থাকে। এই ভাবাবেগ অনেক রকম অনুভূতি বা সেন্টিমেন্টের উপর নির্ভর করে। আমি একবার চলে যাব সত্যজিৎ বাবুর কাছে। সত্যজিৎ বাবু, সিআইডি তদন্ত দিয়ে দেওয়া হলো, 12 জন জুনিয়র এবং সিনিয়র ডাক্তার
তাদের সাসপেন্ড করে দেওয়া হলো, স্বাস্থ্য দপ্তরের বিশেষ সচিবকে সরিয়ে দেওয়া হলো। আপনার মনে হচ্ছে কোথাও যে সিআইডি এই তদন্ত করবে, ডাক্তারদের গাফিলতির ভূমিকা সিআইডি ঠিক করবে, নাকি এটা উচিত ছিল এই স্যালাইন কাণ্ডে স্যালাইনগুলো এলো কেন, কিভাবে এলো, কারা সেই কোম্পানির মালিক, কাদের হাত করে পশ্চিমবঙ্গ সরকারে এই স্যালাইনগুলো ঢুকলো, সিআইডিকে এখানে এই তদন্তে কাজে লাগানো উচিত ছিল। ঋতুব্রত, আজকের এই যেই আলোচনা শুরু করেছেন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কিন্তু আজকে এটা বেসিক্যালি পশ্চিমবঙ্গের নানা প্রান্তে প্রান্তে এটাই আলোচনা হচ্ছে। ঠিক। আমি বলার আগে দুটো কথা একটু বলে নিই, তারপর আমি আপনার এই ইনভেস্টিগেশন পয়েন্টে আসবো। এক নম্বর হচ্ছে যে দেখুন, এই স্যালাইন কাণ্ডের পরে একটা জিনিস প্রমাণিত হলো, একটা জিনিস, সেটা হচ্ছে যে এসওপি দিতে হলো পশ্চিমবঙ্গ সরকারকে যে সিনিয়র ডাক্তার বাদ দিয়ে জুনিয়র ডাক্তাররা কোনোদিন অপারেশন করতে পারবে না। এটা যদিও আগে থেকেও ছিল, কিন্তু নতুন করে একটা অর্ডার পাবলিশ করতে হলো, এটা তো ফ্যাক্ট। এবার প্রশ্ন, একটা ছোট্ট প্রশ্ন আপনাকে আমি করি। ধরুন পিজি হসপিটাল কি ন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটাল কিংবা বড় আরজিকর হসপিটাল, এইসব বড় বড় হসপিটালে যদি একটা রাতে ধরুন 20 জন প্রসূতি যদি আসেন, তার প্রসব বেদনা আরম্ভ হয়, তাহলে সেখানে মাত্র আপনি পাবেন একজন অ্যাসোসিয়েট প্রফেসর, একজন আরএমও, একজন যেটা ভাড়া করা ডাক্তার যেটাকে বলা হয় আর কি, তাদের সিনিয়র মধ্যে 3 জন পাবেন। এই 3 জনকে দিয়ে এক রাতে কিংবা একদিনের মধ্যে 20-25 জন কিংবা 22 জনের তার অপারেশন করানো সম্ভব? আমার নিজস্ব ধারণা এটা সম্ভব নয়। সুতরাং পিজি যারা ডাক্তাররা রয়েছেন তাদেরকে তারা তো এখন আর যেতে পারবে না, তারা টাচ করতে পারবেন না, কারণ সিনিয়র নেই, সিনিয়র না থাকলে তারা টাচ করবেন না। তাহলে অপারেশনগুলো কারা করবে? এই 3 জন করবে শুধু, ওই 25 জনকে কিংবা 20 জনকে কিংবা কম বেশি 15 জনকে? এটা একটা প্রশ্ন, কিন্তু বিশাল প্রশ্ন, এটা আপনি চিন্তা করে দেখবেন। এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে দেখুন, অনেক ভেবেচিন্তে আমাদের প্রশাসনিক ম্যাডাম তিনি একটা সিআইডির কাছে একজন ডিওএসপির নেতৃত্বে, এসপির নেতৃত্বে যে কেসটা দিয়েছেন, তিনি ইনভেস্টিগেশন করিয়েছেন। কিন্তু বেসিক্যালি এই ইনভেস্টিগেশনটার যা কিছু রিপোর্ট কিন্তু নির্ভর করবে মেডিকেল বোর্ডের উপরে। আমরা যখন কোনো ডাক্তারদের দোষ নির্ধারণ, আমরা যখন রেগুলার ডেপুটি কমিশনার ছিলাম কিংবা অ্যাসিস্ট্যান্ট কমিশনার ছিলাম, তখন যদি কোনো ডাক্তার কোনো চিকিৎসাতে ভুল করে, তখন আমরা কি করতাম? আমরা সম্পূর্ণ তদন্তের উপরে একটা চিঠি লিখতাম মেডিকেল বোর্ডকে। সেই মেডিকেল বোর্ড রাইটার্সের পেছনে ছিল তখন, তো সেইখানে বলতাম যে এই কাগজপত্র পাওয়া গেছে, এই পোস্টমর্টেম রিপোর্ট পাওয়া গেছে, এই এনকোয়ারি রিপোর্ট পাওয়া গেছে, আপনারা বলুন যে এখানে কোন কোন ডাক্তার দায়ী এবং তার রেসপন্সিবিলিটি কতটুকু আছে এবং পানিশেবল অফেন্সের মধ্যে এই পয়েন্টে আসছে কিনা। এবং মেডিকেল বোর্ড তখন ঠিক করতেন, তারা উত্তর দিতেন যে ইয়েস তারা দোষী কা নির্দোষী, এটা উত্তর দিতেন। আমরা সেই অনুযায়ী চার্জশিট বানাতাম, সেই অনুযায়ী সেই কেসের চার্জশিট হতো। এখন যাদেরকে সাসপেন্ড করা হলো, এই ম্যাটারটা তো এখানে সীমাবদ্ধ থাকবে না, কয়েকদিনের মধ্যেই দেখবেন এই ম্যাটারটা উচ্চ আদালতে যাবে এবং উচ্চ আদালতে যাওয়ার পর এটা একটা ব্যবস্থা হবে, একটা অর্ডার আলাদা করেও হতে পারে। কিন্তু ঘটনা হচ্ছে যে যদি এইজন ডাক্তাররা যারা সত্যি সত্যি সন্তানের মুখ দেখতে পেল না, সন্তান জন্ম নিতে পারলো না, সেই সব ডাক্তাররা যদি রেসপন্সিবল হয়, তাদের পানিশমেন্ট দেওয়া দরকার আছে, এটা আমি বিশ্বাস করি। যে কোনো লোকের, এটা যদি আমার সন্তান হয় কি আপনার সন্তানও হয়, তার যদি দেখেন যে তাদের অবহেলার জন্য কিংবা তাদের ভুলের জন্য তাদের সন্তান মায়ের মুখটা দেখতে পেল না, তাহলে কিন্তু আমরা পানিশমেন্ট চাইব। এবার ইনভেস্টিগেশন পয়েন্টে বলি, যারা সিআইডির নেতৃত্বে যারা কেসটা করেছেন, আলটিমেটলি কিন্তু যেই প্রশ্নটা আপনি করেছেন সেটা কিন্তু আসবেই। কারণটা হচ্ছে যে পোস্টমর্টেম রিপোর্টের মধ্যে যে রিপোর্টটা আপনি দেখেছেন, তার মধ্যে কিন্তু স্পেসিফিক সেপ্টোসেমিয়ার কথা লেখা আছে। এই সেপ্টোসেমিয়াতে বলা হচ্ছে যে এমনভাবে তার হৃদযন্ত্র, কিডনি এবং লিভার চারদিকে জল জমতে আরম্ভ করেছিল সেপ্টোসেমিয়াতে, এবং সেই জন্যই তার মৃত্যুবরণ হয়েছে। তারা ইউট্রাসের অপারেশনের যে সেলাইগুলো পর্যন্ত পোস্টমর্টেম রিপোর্টের মধ্যে তুলে ধরেছে, যে অপারেশনের সময় যে সেলাইগুলো হয়েছিল অ্যাকুরেট হয়েছিল, এই কথাটা কিন্তু বলছে পোস্টমর্টেম রিপোর্টের ডাক্তারবাবুরা। এবার প্রশ্ন হচ্ছে যে এগুলো সবই কনসিডারেশন জোনের মধ্যে আসতে হবে। ইনভেস্টিগেশন যখন হয় তখন ওয়াইড অ্যাঙ্গেলে হয়,
এই ওয়াইড অ্যাঙ্গেলে যখন করা হবে তখন রেসপন্সিবিলিটি ফিক্স আপ হবে, কারা কারা করেছিলেন, যেই সব আমাদের পিজিপির ডাক্তারবাবুদের নাম দেখালেন তাদের কতটুকু পার্ট প্লে করেছিল, কাকে কাকে অপারেশন করেছিল, পোস্টমর্টমের রিপোর্টের সাথে ট্যালি করানো হবে এবং ট্যালি করানোর পরে এটা নিশ্চয়ই ঠিক। আমার মনে হচ্ছে মেডিকেল বোর্ডের কাছেও যাবে কিংবা উচ্চ আদালতের নির্দেশে অন্য কোথাও যেতে পারে, তাদের হয়তো একটা নির্ধারিত টিম উচ্চ আদালত করে দিতে পারে। আমার আপনার কথা বুঝেই তো হবে না, উচ্চ আদালত একটা ঠিক করে দিতে পারে টিম, যে এই টিমের কাছে এই রিপোর্টগুলো যাবে। অবশ্যই আমার আপনাকে চারটে আমি বলবো যে এই তদন্তের চারটে দিক যদি আমরা দেখি, এক, যারা সাসপেন্ড হয়েছে তাদের চিকিৎসায় গাফিলতি ছিল কিনা, Yes. অর্থাৎ তারা গাফিলতি করেছেন কিনা, হ্যাঁ। এক। দ্বিতীয় হচ্ছে এই যে বিষাক্ত স্যালাইন, এই স্যালাইনটা কারা দিলেন Yes. এবং এই দেওয়ার পিছনে তার মোটিভ কি রইল, এটা দ্বিতীয়। তৃতীয়, যদি এটা বিষাক্ত স্যালাইন জেনে যারা এটাকে ব্যবহার করার জন্য ব্যবস্থা করে দিল, হতে পারে কাটমানি নিয়ে তারা ব্যবস্থা করলো, তাহলে এই দুর্নীতির চক্রটাও তদন্তের আওতায় আসা উচিত। এবং চতুর্থত, যেহেতু আর্যিকরের ঘটনা ঘটে গেছে এবং সরকারের সঙ্গে ডাক্তারদের মধ্যে একটা সংঘর্ষের পরিবেশ হয়েছে, সুতরাং তদন্তে তো আপনার কাছ থেকেই আমি শুনেছি যে সবকটা জানলা খোলা থাকতে হয়। Yes. তাহলে এটাও খতিয়ে দেখতে হবে ষড়যন্ত্র হলো কিনা। এটাও তো হতে পারে যে সরকারি ব্যবস্থায় অন্তর্ঘাত রয়েছে, ষড়যন্ত্র তৈরি হয়েছে। এই চারটে বিষয়ে তো আপনার কি মনে হয় যে তদন্তের আওতায় যদি নিয়ে আসা হয় তাহলেই পরিপূর্ণ তদন্ত এবং সিআইডি কি এই তদন্ত করতে পারবে? একদম, আপনি যে চারটা পয়েন্ট আপনি আপনার তথ্যে তুলে ধরেছেন, এই চারটা পয়েন্টেই ইনভেস্টিগেশন হবে এবং এইটা যখনই ক্লিয়ার হবে তখন আপনি দুধ কা দুধ পানি কা পানি হবে, আপনি বুঝতে পারবেন সত্যি সত্যি কারা রেসপন্সিবিলিটি ফিক্স আপ হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে দেখুন, আমরা এর আগেও নানা প্রোগ্রামে আপনাকে বলেছি না যে পোস্টমর্টম রিপোর্ট কথা বলে, পোস্টমর্টম রিপোর্টটা হচ্ছে আসল। পোস্টমর্টম রিপোর্টে ডাক্তারবাবুরা পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিয়েছে, কিন্তু প্রত্যেকটা জায়গার আমার হার্ট কীরকম, তার যে মারা গেছে তার হার্ট কীরকম ছিল, তার কিডনি কীরকম ছিল, তার সেপ্টোসিমিয়ার লক্ষণ ছিল কিনা, কতটা জল জমেছিল কি না জমেছিল, এবং প্রত্যেকটা জিনিস কিন্তু লক্ষণ রেখার মধ্যে থাকতে হবে এবং তারা কিন্তু প্রত্যেকটা জিনিস তুলে ধরেছে। আমার মনে হচ্ছে যে আমার যে বিশেষ টিম তৈরি করা হবে যারা এগুলোকে ভেরিফাই করবে, কারণ ডিওয়াইএসপির নেতৃত্বে যারা থাকবে তারা তো পুলিশ বাহিনী, তারা তো এইসব দেখেই করবে, কিন্তু এখানে স্পেশালিস্ট কিছু মেডিকেল ডাক্তার দরকার যারা এগুলোকে দেখে বলতে পারবে। অবশ্যই এক্ষেত্রে একটা জোর জল্পনা এই মুহূর্তে গোটা বঙ্গে রয়েছে যে যাদের সাসপেন্ড করা হয়েছে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট এফআইআর গাফিলতির অভিযোগে করা হবে। আপনার কি মনে হয় যে সাসপেন্ড হলেই এফআইআর করাটা, পুলিশে এফআইআর করাটা, এটাও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ? না, সাসপেন্ড হওয়া মানেই তার চাকরি চলে গেল কিংবা পানিশমেন্ট হয়ে গেল তা নয়। সাসপেন্ড একটা প্রক্রিয়া। ঠিক না, কিন্তু সাসপেন্ড করা হয়েছে যাদের, সেই 12 জনের বিরুদ্ধে যদি এফআইআর হয়, বলছি সেটাও বলছি, সাসপেন্ডের পরে তাদের এগেইনস্টে প্রসিডিং হচ্ছে কিনা, সাসপেন্ড মানে হচ্ছে সাসপেন্ড, প্রসিডিং হচ্ছে কিনা, আপনি প্রসিডিং যদি ডিপার্টমেন্টাল প্রসিডিং শুরু হয় তাদেরকে যদি কপি ধরানো হয়, যেমন আপনি রাজ্যিকরের ডাক্তার যে ছিলেন মিস্টার সন্দীপ বাবু, তাকে সাসপেন্ড করা হলো, সব কিছু করা হলো, তার কাছে কিন্তু কোনো প্রসিডিং হয়নি, ডিপার্টমেন্টাল প্রসিডিং আজ পর্যন্ত হয়নি। সুতরাং প্রসিডিং হলো কি হলো না এটা একটা বড় ব্যাপার। এবং কেস যদি রাজ্য সরকার যদি বলে যে এদের কাছে কেস করব, তারা কনস্পিরেসির কেস কিংবা কোন কেস করবে সেটা তো আপনি আজকে থেকে বলে দিতে পারবো না, যে কোনো মুহূর্তে কেস করতে পারে, সম্ভাবনা থাকতেই পারে এবং সেখানে বলছি সেখানে থাকতেই পারে। আর দ্বিতীয় কথা হচ্ছে ডাক্তারবাবুদের রেসপন্সিবিলিটি ফিক্স আপ করার জন্য আমার মনে হয় খুব উচ্চ ক্ষমতা সম্পন্ন ডাক্তারি বোর্ডের একটা সুপারভিশন দরকার আছে, সত্যি নিরপেক্ষতা, যে সত্যি এরা দোষী কি দোষী নয়। অবশ্যই আমি আপনার দীপ্তাশ্বর কাছে আসছি, তার আগে আপনাদের একটা কথা জানিয়ে রাখি যে আপনারা সবাই দেখেছেন আরজিকরের তদন্ত, কলকাতা পুলিশ মাত্র কয়েকদিনে যে তদন্তে যাকে দোষী সাব্যস্ত করেছিলেন, অর্থাৎ যার বিরুদ্ধে অভিযোগ ছিল, এখনো পর্যন্ত সিবিআই যাই করুক না কেন সে একই জায়গায় থেমে আছে বলে অনেকে মনে করে। আবার অনেকে মনে করেন যেহেতু দুটো সংস্থায় ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের, অর্থাৎ দুটি সংস্থার একেবারে উচ্চ পদে ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের অফিসাররা রয়েছেন, সেক্ষেত্রে দুই দিকেই অনেকের ব্যাচমেট থাকতে পারে, লতায় পাতায় সম্পর্ক থাকতে পারে, সেসবের প্রভাব কি পড়েছে সিবিআইয়ের কাছে, এই বিষয়ে কিন্তু অনেকের সন্দেহ আছে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই তদন্তে কি হবে?
সিআইডি তদন্ত করছেন। বারবার সত্যজিৎ বাবু বললেন মেডিকেল বোর্ড এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন মেডিকেল বোর্ড, অর্থাৎ খুব নামী সুপ্রতিষ্ঠিত এবং যাদের গভীর জ্ঞান রয়েছে সেই সমস্ত চিকিৎসকদের সাহায্য দরকার হবে, নিরপেক্ষ দরকার হবে, নৈর্ব্যক্তিক দরকার হবে। তার কারণ গাফিলতির অভিযোগ মানে মেডিকেল নেগলিজেন্সি। একটা ডাক্তারের তার গোটা লাইফ চলে যাবে কিন্তু। অবশ্যই অবশ্যই, এবং ডাক্তাররাই ধরতে পারবেন ভুল হয়েছেন কিনা, সাধারণ মানুষ ধরতে পারবেন না, এমনকি তদন্তকারীরা তদন্ত করতে পারবেন, কিন্তু বিশেষজ্ঞ ছাড়া অর্থাৎ ডাক্তার হওয়া ছাড়া ডাক্তারদের ভুল ধরা যাবে না। সুতরাং সেক্ষেত্রে দাঁড়িয়েও, যদিও আমরা জানি ডাক্তারদের মধ্যে উত্তর আছে, দক্ষিণ আছে, নর্থ বেঙ্গল আলাদা সিন্ডিকেট আছে, দক্ষিণবঙ্গ আছে, এবং বিশেষ করে আর্যিকর পরবর্তী পরিস্থিতিতে ডাক্তারদের মধ্যেও নানান ভাগ রয়েছে। সুতরাং আদৌ এই তদন্ত করা সম্ভব? একটি পোড়া দেশে, যে দেশে যেখানে প্রত্যেকের স্বার্থ আছে, প্রত্যেকের সঙ্গে সম্পর্ক রয়েছে, সেক্ষেত্রে আদৌ তদন্ত সম্ভব? সম্ভব তাও ছিল যদি এ রাজ্যের শাসক এবং বিরোধীদের মধ্যে একেবারে বলা যেতে পারে যে প্রতিটা ইঞ্চিতে লড়াই হচ্ছে। সে লড়াইও হচ্ছে না। অনেকে আবার মনে করছেন রাজনীতিতে নতুন একটা সমীকরণ হয়েছে, অর্থাৎ যেহেতু প্রেশার অর্থাৎ চাপ নেই, এবং আমরা জানি শরীরের ক্ষেত্রে এর জন্য ডাক্তার হওয়ার প্রয়োজন হয় না। আমাদের প্রেশার যদি ফল হয়ে যায় কি হয়? গোটা বিষয়টা, গোটা মানবযন্ত্রের বিভিন্ন যন্ত্র বিকল হয়ে যায়। এক্ষেত্রে কোনো প্রেশার গ্রুপ তৈরি হচ্ছে না, অর্থাৎ সিবিআইয়ের তদন্ত আর্জি করে বা এই তদন্ত সিআইডির তদন্ত, এই চিকিৎসার ক্ষেত্রে আদৌ কি কোনো প্রেশার থাকছে? একবার দেখে নেব। অনেকে বলছেন একটা নয়া সমীকরণ শুরু হয়েছে আমাদের রাজ্যে। আমি অনেকবার বলেছি, আবার বলছি, চোখের সামনে যা দেখছেন সেটাই সব নয়, ভবিষ্যৎ বলে দেবেন এখন যা দেখছেন এসবের অর্থ। দেখে নিই একটি প্রতিবেদন। অপরাজিতা বিল হোক বা বাংলাদেশ ইস্যু, পশ্চিমবঙ্গ বিধানসভায় বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এক অবস্থানে দেখতে পাওয়া গিয়েছে। অন্যথা হলো না সালাইন কাণ্ডেও। শুভেন্দু অধিকারী ডেপুটেশন জমা দিয়ে আসার পরই দায়িত্ব থেকে সরানো হলো স্বাস্থ্য দপ্তরের বিশেষ সচিব চৈতালি চক্রবর্তীকে। সাসপেন্ড করা হলো 12 জন চিকিৎসককে। শুধু তাই নয়, সালাইন কাণ্ডে চিকিৎসকদের বিরুদ্ধে স্বাস্থ্য ভবনের পাশাপাশি তদন্ত করবে সিআইডি। যাদের কাছে মানুষের ভাগ্য নির্ধারিত হয়, যাদের হাতে সন্তানের জন্ম হয়, যারা সেদিন ওখানে দায়িত্বে ছিলেন মেদিনীপুরে, তারা কিন্তু তাদের দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতেন তাহলে কিন্তু এই মাকে বাঁচানো যেত, সন্তানকেও বাঁচানো যেত, অ্যালং উইথ পেন্ডিং ইনভেস্টিগেশন বাই দ্য সিআইডি। 12 জন চিকিৎসককে বৃহস্পতিবার সাসপেন্ড করা হলেও বুধবার রাতেই বিশেষ সচিবকে সরানোর সিদ্ধান্তে বিজ্ঞপ্তি জারি করেছিল স্বাস্থ্য ভবন। বিজেপি পরিষদীয় দলের দাবি, শুভেন্দুর কোনো প্রশ্নের সদুত্তর দিতে না পারার কারণেই নাকি চৈতালি চক্রবর্তীকে সরানো হয়েছে। যদিও প্রশাসনিক মহলের দাবি, চৈতালিকে দায়িত্ব থেকে সরানোর সিদ্ধান্ত সোমবার রাতেই নিয়েছিল স্বাস্থ্য ভবন। বুধবার তার কাছেই অভিযোগ জানাতে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 3 জনের কথা আমরা জিজ্ঞেস করেছি। প্রথমে বলল ক্রিটিক্যাল, পরে বলল আন্ডার ট্রিটমেন্ট। আমরা জানি সবচেয়ে বড় যে ক্ষমার অযোগ্য অপরাধ, গত 1 মাস ধরে এই স্যালাইন যাদের গায়ে দিয়েছে তাদের কিডনি ভবিষ্যতে নষ্ট হতে পারে। ডাক্তাররা বলছে, এক্সপার্টরা বলছে, আমি বলছি না। রাজনৈতিক কারণে কি সরে যেতে হলো আধিকারিককে? এদিকে আরজিকর থেকে সালাইন কাণ্ড, কোন বিশেষ কারণে বেঁচে যান স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম? বামেরা যে সেটিং তত্ত্বের কথা বলে তা ধরলে সব বাঘেরাই কি এক ঘাটের জল খাচ্ছে? বিষয়টি ফুৎকারে উড়িয়ে দিতে পারছে না রাজনৈতিক কারবারিরাও, কারণ বিজেপির থেকে যে সম্মান প্রাপ্য ছিল শুভেন্দু অধিকারী তা তিনি পাননি। আবার অন্যদিকে এটাও অস্বীকার করা যায় না, তৃণমূলের অন্দরে অভিষেকের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা দূরত্ব তৈরি হয়েছে। তাহলে কি বাংলায় নতুন রাজনৈতিক সমীকরণের সূত্রপাত হতে চলেছে? ইসরায়েল হামাসের মতোই কি যুদ্ধবিরতি ঘোষণা হলো মমতা শুভেন্দুর মধ্যে? ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। আমি সরাসরি এ বিষয়ে চলে যাব, তার কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে যেইভাবে গোটা ঘটনা গড়াচ্ছে, সেখানে কেউ নবান্নে ফিশ ফ্রাই খেয়ে, কেউ বা এই মুহূর্তে ইন্ডিয়া জোট করে, কেউ বা
29 এই সংখ্যাটাকে ভয় পেয়ে কোথাও যেন একটা মৈত্রীর বাতাবরণ হচ্ছে এ রাজ্যে। অর্থাৎ এই রাজ্যের শাসকের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করার কেউ নেই। সেক্ষেত্রে যারা লড়াই করছেন, তাদের যারা সেনাপতি, যারা পারতেন, তারাও ভাবছেন এসব করে হবে কি। সুতরাং এই ঘটনা রাজনৈতিক ক্ষেত্রে শুধু গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ আমাদের সমাজ জীবনে। তার কারণ গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে যদি বিরোধীরা সক্রিয় না হয়, বিরোধীরা যদি প্রবল না হয়, সেক্ষেত্রে সরকারও কাজ করবে না। অর্থাৎ গোটা গণতান্ত্রিক যে ব্যবস্থা, সেই ব্যবস্থা বিপর্যয়ের মুখে পড়বে। আমি দীপ্তাশ্বর কাছে চলে যাবো। দীপ্তাশ্ব, কিন্তু বলতে দিতে হবে, হ্যাঁ, উত্তরটা। মানে অনেকগুলো প্রশ্ন করেছেন এবং অভিযোগের মানে স্যালাইন কাণ্ড মনে হচ্ছে যেন স্বাস্থ্য দপ্তরটা বিরোধী দলই সামলায়। তো আমাকে একটু উত্তর দিতে হবে, তারপরে আপনার প্রশ্ন নেব। প্রথম কথা, আপনাদের প্রতিবেদনে দেখালেন যে অপরাজিতা বিল এবং বাংলাদেশ ইস্যুতে নাকি মমতা ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারী একই অবস্থানে আছেন। একই অবস্থান বলেন, রাজধর্ম পালন হয়েছে, অপরাজিতা যা আমাদের রাজ্যে হয় না। বলুন, আপনি বলুন না। অপরাজিতা বিল যখন বিধানসভায় পেশ করা হয়েছিল, সেখানে শুভেন্দু অধিকারী পরিষ্কারভাবে একটি নির্দিষ্ট দাবি তুলেছিলেন যে যারা ধর্ষণ বা এরকম ঘটনায় প্রমাণ লোপাট করবে তাদের জন্য শাস্তির বিধান রাখা হোক, যেটা মমতা ব্যানার্জি মানতে চাননি। এবং অপরাজিতা বিল কিন্তু এখনও আইনে পরিণত হয়নি, কিন্তু তারপরেও দেখা গেল যে অন্তত দুটি ঘটনা যেটা আরজি করের পরে ঘটেছে, সেখানে কিন্তু ফাঁসির সাজা ঘোষণা হয়েছে। কাজেই অপরাজিতা বিল ছাড়াও ফাঁসি দেওয়া যায় ধর্ষককে, তার জন্য অপরাজিতা বিলের দরকার নেই। বাংলাদেশের ক্ষেত্রেও আপনারা বললেন যে সহাবস্থানে, অথচ বাংলাদেশ ইস্যুতে অনুপ্রবেশকারী এই ইস্যুতে মমতা ব্যানার্জির দিকে বারে বারে আঙুল তুলেছেন এবং নির্দিষ্ট তথ্য সহকারে অভিযোগ তুলেছেন। মমতা ব্যানার্জি সেগুলোর জবাব আজ অবধি দিতে পারেননি, তিনি মুখ বন্ধ রেখেছেন। এবার আসি দ্বিতীয় কথায়, যে কি বললেন 29টা না 30টা সিট, এরকম অনেকেই অনেক কিছু ভেবেছিল 2024-এর নির্বাচনের পরে যে তারা বোধহয় এইবার তাদের সরকারে বসার সময়ের অপেক্ষা। কিন্তু দেখা যাচ্ছে সরকার ঠিকই চলছে, কিন্তু হিন্ডেনবার্গ বন্ধ হয়ে গেল। সরকার ঠিকই চলছে, কিন্তু হরিয়ানায় যারা নাকি সরকার করেই ফেলেছিল তারা সরকারের ধারে কাছে পৌঁছতে পারলো না। মহারাষ্ট্রে যারা নাকি শপথ নিয়েই ফেলেছিল তারা মানে সরকার গড়ার ধারে কাছে পৌঁছতে পারলো না, উল্টে নিশ্চিহ্ন হয়ে গেল। এখন ইন্ডি জোট, যারা যখন একটা বিশাল জোট বানিয়ে অনেক ছবি টবি তোলা হয়েছিল, চেয়ার ভর্তি রেখে চেয়ার খালি রেখে মিটিং হয়েছিল, সেই জোটটাই আছে কিনা এখন কেউ জানে না। মাঝখান থেকে সিপিএম, এই রাজ্যের সিপিএম এবং কংগ্রেস, তারা এখন লেজুরের মতো ঘুরে বেড়াচ্ছে। তারা জানে না যে তারা তৃণমূলের সঙ্গে জোটে আছে না নেই, মানে তারা তৃণমূলের দিকে তাকিয়ে আছে। এবার আপনি বললেন যে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি কি সব দূরত্ব বললেন, এগুলো নাটক। আপনাদের মধ্যেও যেহেতু আমি বলি, এটা তো দুটো রাজনৈতিক দলেরই, বঙ্গ বিজেপির মধ্যেও লড়াই চলছে, আবার বঙ্গ বিজেপির মধ্যে কোনো লড়াই নেই। বিরোধী দলনেতা মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারীকে বিজেপি বানিয়েছে। বিরোধী দলনেতার যে সম্মান, সেই সম্মান নিয়ে আশা করি আপনার মনে কোনো প্রশ্ন নেই। কাজেই যদি আপনার মনে হয় যে সম্মান পাচ্ছেন না, তাহলে সেটা একদমই ভুল ধারণা, এবং সেটা আপনার ধারণা, আমার সেক্ষেত্রে কিছু করার নেই। দ্বিতীয় কথা, এখানে প্রসঙ্গ হলো যে আজকে একটা ঘটনা ঘটেছে এবং সেই ঘটনার সুনির্দিষ্ট তদন্ত চাই। সেই তদন্ত চাইতে গেলে কি করতে হবে? আপনি যেমন বলতে পারেন, এক মিনিট শেষ করি, আপনি বলতে পারেন যে রাস্তায় আন্দোলন করে সেই চাপে তদন্ত করতে হবে। তেমনি আর একটা দিক, যে আইনগতভাবেও এটার বিরুদ্ধে লড়া। এবং আজকে যে দুটো মামলা হয়েছে, তার মধ্যে একটি মামলা কিন্তু কৌস্তব বাগচি বিজেপি নেতা তিনি করেছেন, জনস্বার্থ মামলা। আজকে দেখুন, আজকে উনি বললেন খুব ভালো কথা, যে ডাক্তারদের এমপ্যানেল ডাক্তারদের এনে দেখতে হবে যে ডাক্তারদের গাফিলতি ছিল কিনা। আজকে যদি মমতা ব্যানার্জি মনে করেন যে মানে নাম প্রথিতযশা বা এস্টাবলিশ ডক্টর মানে হচ্ছেন নির্মল কুমার মাঝির মতো ডাক্তাররা, বা সেই ডাক্তাররা যারা মানুষের ডায়ালিসিসের মেশিনে কুকুরের ডায়ালিসিস করতে চান, বা সেই ডাক্তাররা যারা শ্যামের বাঁশি শুনে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ রাজত্ব করে বেড়ান, তাহলে তো হবে না। আমাদের পরিষ্কার দাবি, যদি রাজ্য সরকার স্বচ্ছ তদন্তে চায়, এই স্যালাইনের স্যাম্পল রাজ্য ড্রাগ কন্ট্রোলে নয়, সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলে পাঠাতে হবে, সেখান থেকে পরীক্ষা করাতে হবে। বিভিন্ন এইমসের ডাক্তারদের নিয়ে প্যানেল তৈরি করতে হবে এবং দেখতে হবে ডাক্তারদের গাফিলতি আছে কিনা। কলকাতা পুলিশ যা তদন্ত করেছে, সিবিআই কলকাতা পুলিশ যা তদন্ত করেছে, কলকাতা পুলিশের তদন্তের থেকে সিবিআই অনেক এগিয়ে। কি নতুন কাউকে কি বলা হয়েছে? এক মিনিট শেষ করতে দিন। আজকে এখানে একটা ঘটনা, এবং এই স্যালাইন আরও বিভিন্ন হসপিটালে দেওয়া হয়েছে, এবং আজকে দেখা যাচ্ছে 2015 সালে এই স্যালাইনের বিরুদ্ধে অভিযোগ এসছে।
আজকে নতুন অভিযোগ নয়। এবং একটা আজকে আমরা জানি যে যদি আজকে আমার পেটে ব্যথাও হয়, আমি হসপিটালে গিয়ে ভর্তি হলে আমাকে প্রথম যে ওষুধটা দেওয়া হয় সেটা স্যালাইন। আজকে সেই স্যালাইন নিয়ে আমার যদি কিডনিতে সমস্যা হয় বা লিভারে সমস্যা হয়, তার দায় সরকার কেন নেবে না? আজকে 5 লাখ টাকা করে দিয়ে উনি ওই গরিব মানুষগুলোর মুখ বন্ধ করে দিতে চাইছেন। 5 লাখ টাকা একটা আমি সব বাচ্চা সে জন্মেই মাকে দেখতে পেল না, তার মা সব বললাম, হারা হলো, আমি সে সব মায়ের বললাম। দুধটুকুনি পেল না, সেটা 5 লাখ টাকায় ক্ষতিপূরণ হয়ে যাবে। আপনি সেই প্রশ্নগুলো তুলবেন না, আপনি প্রশ্ন তুলবেন সেটিং আছে কিনা, আপনি প্রশ্ন তুলবেন বিজেপি তৃণমূলের প্রশ্ন তুলবো না। আছে কিনা, প্রশ্ন আপনি তুলবো আগে না। রাজ্য সরকারের কাছে প্রশ্ন তুলুন। আজকে আমি আপনি প্রশ্ন এটাও তুলবো প্রশ্ন না, তুলুন না, যে কেন না, কোনো না। মিডিয়া, আপনি আজকে এটাও প্রশ্ন তুলুন যে কেন কোনো মিডিয়া এখনো অবধি দেখাতে পারছে না যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের 3 জন ডিরেক্টর কারা, তাদের সঙ্গে আরো কোনো ওষুধ কোম্পানির যোগাযোগ আছে কিনা, কেন কোনো মিডিয়া এগুলো দেখাতে পারছে না? আজকে কেন আমরা এই প্রশ্নটাও তুলতে চাই, যে কেন আমরা এই প্রশ্নটাও তুলতে চাই দীপ্তাশ্ব, ঠিক আমরা চাই সংবাদ মাধ্যমে আসে, আমরা চাই একেবারে, আমি দীপ্তাশ্ব আমার খুব ভালো লাগছে বলছি, যদি কেউ ভাবে যে আমি সরকারি হসপিটালে যাই না তাই আমাকে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের ওষুধগুলো আমার শরীরে নিতে হয় না, আমি দাবি করে বলছি পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস এবং আরো একটি ওষুধ কোম্পানি আল্ট্রিয়াস, হে আল্ট্রিয়াসে এখন মেজর শেয়ার হোল্ডার কে সেটাও খোঁজ নিন। না, আমরা যদি আমরা তো সেই সত্যি চাই, কোম্পানির আমরা ওষুধ তো প্রাইভেট সত্যি চাই, হসপিটালগুলো অবশ্যই না রাখে, তাহলে প্রাইভেট হসপিটালগুলো স্বাস্থ্যসাথীর টাকা আটকে দেওয়া হয়। আমরা চক্রান্ত এতটা অবশ্যই, গভীর, অবশ্যই। এই চক্রান্তের জন্য দীপ্তাশ্ব, আমরা শুধু আরো সেটা গভীর না, তদন্ত প্রয়োজন। আমরা এখানে চাই, আপনি যদি আমরা এটাকে চাই। একটা সামান্য না, না, setting সামান্য বা ইত্যাদি নয়। বিষয়ে ঘুরিয়ে দিতে না, চান, না, তাহলে কোনো আপনি ঘুরিয়ে বলবো দিচ্ছে যে না। আপনি বিষয় থেকে না, সরে না, কোনো যাচ্ছেন। বিষয় থেকে সরছি না। আমরা চাই আমাদের দেশে যে ওষুধ কোম্পানিগুলো আছে তারা কোন পার্টির ইলেকশন বন্ডে কত করে টাকা দিয়েছেন এটা আমাদের দেখতে হবে। দেখুন সেই বার করুন পার্টিগুলো জিতে আসার পর দেখুন আপনি ভারতবর্ষ এবং এ এটা তো রাজ্যে সেই সব ওষুধ কোম্পানিগুলোকে কি শর্তে কোন কোন নিম্ন মানের ওষুধ বিক্রি করবার লাইসেন্স দিয়েছে তার পূর্ণাঙ্গ তদন্ত চাই। ছোটবেলায় আমরা দেখতাম, তখন এত টিভি চ্যানেল ছিল না, দূরদর্শন ছাড়া বিভিন্ন সংবাদপত্রে অন্তর তদন্ত হতো বা বিশেষ তদন্ত হতো, প্রতিবেদন বের হতো। উচিত তো আজকে সংবাদপত্র হিসেবে আপনারা তদন্ত করুন, কোন ইলেকশন বন্ডে কত টাকা দিয়েছে পশ্চিমবঙ্গ পার্টিকে এবং তারপর নির্বাচনের পর তারা কি কি সুযোগ পেয়েছে এইটা দেখতে হবে। আপনারা তদন্ত করুন। আপনার কথা অনুযায়ী আমরা না সেটিং করেছি, মিডিয়াকে কে আটকেছে? মিডিয়া কেন এগুলো প্রকাশ আটকানোর জন্য সবাই চেষ্টা করে না, মিডিয়াকে কে আটকাচ্ছে? আমরা তো আটকাই, প্রকৃতির নিয়মে আটকানো যায় না। আমি একবার চলে যাব সত্যজিৎ ব্যানার্জির কাছে। সত্যজিৎ বাবু, এটা বোধহয় একটা বিরাট দুর্নীতি, এইটা বোধহয় তদন্ত হওয়া উচিত। কে করবে জানি না, যে কোন কোন জায়গায় কোন কোন ওষুধ কোম্পানি তারা সরকারি স্তরে, সেটা কেন্দ্র সরকার হতে পারে, রাজ্য সরকার হতে পারে, সেটা অন্য রাজ্যে হতে পারে, তারা কিভাবে কোন সাহসে, যারা করছেন তারা তো জানে অন্যায়, এটা তো বিষক্রিয়া নয় যে আমি একটা জিনিস তৈরি করেছি সেই জিনিসটা পচে গেছে, এটা তো তারা জেনে বুঝেই বিষ দিচ্ছেন মানুষকে এবং সেটা স্যালাইনে, যা কিডনিতে গিয়ে ক্ষতি করছে বা শরীরের বিভিন্ন অন্যান্য অঙ্গে ক্ষতি করছে। আপনার মনে হয় না এটা একটা বিরাট তদন্তের বিষয়? বিরাট তদন্তের বিষয়। একটা লাইন শুধু আমি যোগ করে দিই, যে এতক্ষণ ধরে যে কথা হলো, আপনি যেটা বলা হলো যে এটা বিরোধী দলনেতা, আমি পলিটিশিয়ান নই, একটা লাইন শুধু ধরিয়ে দিই খালি, যে এটা বিরাট আন্দোলন। বেসিক্যালি এটা আন্দোলন নয়, এটা একটা ডেপুটেশন জমা দেওয়া। হ্যাঁ, বেসিক্যালি ডেপুটেশন জমা দেওয়া, এটা বেসিক্যালি কোনো আন্দোলন, এটা কোনো বিরোধী দলনেতার কোনো আন্দোলনই নয়। আপনি যে প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে যে এর জন্য আমাদের স্পেসিফিক ডিপার্টমেন্ট আছে, আমাদের ইকোনমিক উইং আছে, যেখানে ইকোনমিক উইং যেটা পশ্চিমবঙ্গ সরকারের আছে, সেই ইকোনমিক উইংকে দিয়েও করানো যেতে পারে ইনভেস্টিগেশন, এবং স্পেসিফিক তদন্ত তাদেরকে যদি দায়িত্ব দেওয়া হয় যে এদের মধ্যে কোনো দুর্নীতি কিংবা কোনো কিছু কারাপশন আছে কিনা, সেগুলো তারা বার করে দিতে পারবে। তবে আমার নিজস্ব ধারণা যে এটা সব কিছু আমাদের যে আলোচনা বসর যেটা আজকে রয়েছে, এটা সব কিছু নির্ভর করছে 2-3 দিনের মধ্যে, কারণ উচ্চ আদালত কি অর্ডার দেয় সেইটার উপর কিন্তু অবশ্যই নির্ভর করবে। কারণটা হচ্ছে উচ্চ আদালত এগুলো তো সবই কনসিডারেশন জোনে, যাদেরকে সাসপেন্ড করা হয়েছে তারা তো চুপ করে বসে থাকবে না, যাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে তারাও চুপ করে বসে থাকবে না। প্রত্যেকটা জিনিস যদি জোন অফ কনসিডারেশন আসে, তারা প্রত্যেকেই একটা জায়গায় গিয়ে তাদের বক্তব্য রাখবে। সেই জায়গাটা কোথায়? সেটা হচ্ছে উচ্চ আদালত।
উচ্চ আদালত এগুলো শোনার পরে একটা নির্ধারিত সব কিছু পয়েন্ট ওয়াইজ দেবে। আমাদের মনে হয় যে সেখানে একটা আসল জিনিস অবশ্যই আছে। অবশ্যই আমাদের অপেক্ষা করে থাকতেই হবে, তার কারণ এই মুহূর্তে যে জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে, কার কাছে সাধারণ মানুষ যাবে? আমরা জানি যে এ রাজ্যে সেইভাবে বিরোধিতা করা হচ্ছে না, অর্থাৎ খাতায় কলমে বিরোধিতা করা মানেই বিরোধিতা নয়। আবার অন্যদিকে রাজধর্ম পালনের জন্য শাসক চেষ্টা করছে, সিআইডি তদন্ত দিয়েছে, কিন্তু সেই তদন্তে উঠে আসবে, পুঙ্খানুপুঙ্খ তদন্ত হবে, যে তদন্তের নামে প্রহসন হবে না তো। কিন্তু আমাদের একমাত্র আশা শুধুমাত্র উচ্চ ন্যায়ালয়, আমাদের একমাত্র আশা যে বিচার ব্যবস্থায় যখন প্রবেশ করবে এই মামলা, তখন কোন পথে এগোবে। আমি দীপ্তাশ্ব এবং সত্যজিৎ ব্যানার্জি দুইজনকেই বলবো, আপনাদের মতামত আমাদের ঋদ্ধ করেছেন। যে প্রশ্নটা রয়েছে আজকে আমার আপনার শরীরে কি ঢুকছে প্রতিনিয়ত, কেমনভাবে বিষাক্ত হয়ে পড়ছি শুধুমাত্র কিছু মানুষ প্রভাবশালী তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য গোটা ব্যবস্থাকে ভেঙে ফেলছে। যে ডাক্তাররা যারা চিকিৎসার নামে তারা হাসপাতালে, সরকারি হাসপাতালে চিকিৎসা না করে যারা নার্সিং হোমে প্রাইভেট প্র্যাকটিস করছেন, অর্থাৎ ব্যক্তিগত স্বার্থে বিপুল পরিমাণের বিশাল বৈভবে তৈরি করছেন, তারাও যেমন দোষী, তারাও দোষী যারা জেনে শুনে এই ধরনের বিষ উৎপাদন করে বিক্রি করছে, দোষী তারাও যারা জেনে বুঝে তাদের সাহায্য করছে, সাধারণ মানুষকে বলির বকরা বানাচ্ছে। সুতরাং আমরা চাই এর তদন্ত হোক, আসলে রাজনীতি নয়, প্রশ্নটা সমাজের, প্রশ্নটা স্বাস্থ্যের। বাংলা জানতে চাই সঙ্গে লাইভ ঋতব্রত এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য চোখ থাকুক আর প্লাস নিউজে, সবার আগে সবার পাশে।